হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো, আমি আজকে তোমাদের সামনে একটা জব আপডেট নিয়ে এসেছি। সেই জব আপডেটটা এটা কিন্তু আমাদের স্টেটের কিছু নয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, এটা হচ্ছে বিহার স্টেটের। ঠিক আছে, বিহার স্টাফ সিলেকশন কমিশন, বিএসএসসি সিজিএল। বিএসএসসি সিজিএল কিন্তু তোমার এমনি স্টাফ সিলেকশন কমিশন এসএসসি সিজিএল এর মতোই কিন্তু ইকুইভ্যালেন্ট পে স্কেল 4600 গ্রেড পে। ঠিক আছে, তো এটা বিহারের স্টাফ সিলেকশন কমিশন, পোস্ট ভেটেরিনারি কলেজ হচ্ছে বিহারের স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসের অ্যাড্রেস পাটনা 14। ওকে, তো এটা আমি কেন বলছি, কারণ এই ভ্যাকান্সিটার ব্যাপারে আমি তোমাদের বলতে চাইছিলাম। তার কারণ হচ্ছে এটা কিন্তু বিহার স্টাফ সিলেকশন কমিশনে কিন্তু আদার স্টেট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেবল, অসুবিধা নেই। তো সেজন্য তোমরা যারা চাইছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, এখানে স্নাতক স্তরের পদগুলিতে নিয়োগের জন্য অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ স্নাতক স্তরে যৌথ প্রতিযোগিতামূলক পরীক্ষার বিজ্ঞাপন। এটা 5/2025। আচ্ছা, ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। আমি ফর্ম ফিল আপটার ডিটেলসটা তোমাদের একটু বলে দিচ্ছি। আর এই পুরো নোটিফিকেশানটা তোমার হিন্দিতে ছিল, তো আমি এটাকে বেঙ্গলি কনভার্ট করে তোমাদেরকে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পিডিএফটা তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশানেও পেয়ে যাবে, তার কারণ তোমাদের এটা পড়তে থাকবে এবং অরিজিনাল পিডিএফ যেটা আছে হিন্দি পিডিএফ সেটাও তোমাদের দিয়ে দেবো। সেটা থেকে তোমরা যারা হিন্দি পড়তে পারো তারাও সবটা দেখে নিও। ঠিক আছে, তো এইটা কনভারসেশনটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেটা আছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, ফর্ম ফিল আপটা অনলাইনে করা যাবে। ঠিক আছে, 18/8/2025 থেকে 18 অগস্ট থেকে ফর্ম ফিল আপ করা যাবে। 17 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে, bssc.bihar.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন প্রথমে বয়স সীমা, এজ লিমিট যেটা থাকছে, এজ লিমিট যেটা বলা হচ্ছে যে 1 অগস্ট 2025 অনুযায়ী, হ্যাঁ, ন্যূনতম মিনিমাম এজ লিমিট হতে হবে 21 ইয়ার্স। ওকে, 21 বছর। আর ম্যাক্সিমাম সর্বোচ্চ বয়স সীমা যেটা হতে হবে সেটা দেখো এখানে যেগুলো বলেছে, আমাদের যেটা দরকার অনারক্ষিত পুরুষ যেটা 37 ইয়ার্স, এটাতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, অনারক্ষিত পুরুষ। আর একটা কথা, এখানে কিন্তু পুরুষ যেটা এটাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর আচ্ছা, যারা মেল ক্যান্ডিডেট আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ হচ্ছে এখানে যে মহিলা যেটা বলেছে, সেখানে কিন্তু মহিলা যেটা বলেছে সেটা বিহারের মহিলাদের জন্য কিন্তু এখানে কিন্তু মহিলার সিটটা পুরোটাই রিজার্ভড আছে। ঠিক, এর মধ্যে 35% কিন্তু বিহারের মহিলাদের জন্য আর কি, এখানে মেল ফিমেল দুজনরাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 35% ফিমেল ভ্যাকান্সি কিন্তু বিহারের মহিলাদের জন্য সংরক্ষিত আছে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণী, এটা হচ্ছে পুরুষ মহিলা এদের 40 বছর এজ লিমিট, মহিলাদের জন্য 40 বছর এজ লিমিট। আচ্ছা, মাধ্যমিক, আচ্ছা, এটা এজ লিমিট ছিল। তাহলে সর্বোচ্চ বয়সীমা 37 ইয়ার্স, যেটা আনরিজার্ভড ক্যাটাগরিতে পুরুষ, আর আনরিজার্ভড ফিমেল হচ্ছে 40 ইয়ার্স। আচ্ছা, তো এখানে যেগুলো রিজার্ভড ক্যাটাগরি আছে সেগুলো পড়ার অতটা দরকার নেই, কারণ এটা পুরোপুরি বিহার স্টেটের জন্যই রিজার্ভেশনটা থাকছে। আচ্ছা, আর তোমাদের জন্ম তারিখ হিসেবে, তোমাদের এজ প্রুফ হিসেবে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কশিট অথবা ডেট অফ বার্থের বার্থ সার্টিফিকেট তোমরা কিন্তু দিতে পারো, প্রুফ হিসেবে তোমাদের জমা দিতে হবে। টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 1481টা। ঠিক আছে, মহিলাদের জন্য সংরক্ষিত সিট হচ্ছে তার মধ্যে 510টা এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত পদ 30টা। এই দুটো সিট এখানে টোটাল যেই 540টা ভ্যাকান্সি, এখানে কিন্তু আদার স্টেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 1481 থেকে বাকি যেগুলো আছে সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। 540টা সিটে কিন্তু কোনো আদার স্টেট অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে নোট, যেটা রাজ্যের মূল বাসিন্দা বৈধ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ প্রযোজ্য হবে। যারা রাজ্যের বাসিন্দা তাদের জন্য, রাজ্যের মূল নিবাসী মহিলা প্রার্থীদের জন্য 35% আসন সংরক্ষিত, আর উপরে সকল পদ অস্থায়ী যা পরিবর্তনযোগ্য। আচ্ছা, অনলাইন আবেদন করার সময় নিজ জাতি এবং সংরক্ষণ ক্যাটাগরি স্পষ্টভাবে মেনশন করতে হবে। কোয়ালিফিকেশান যেটা চাইছে, যেহেতু সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেজন্য ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এলিজিবিলিটি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার দেখো পরীক্ষাটা কীরকম হবে। পরীক্ষাটা অবজেক্টিভ টাইপের হবে। ঠিক আছে, পরীক্ষার এখানে যেটা বলেছে যে বিহার কারিগরি পরিষেবা কমিশনের নিয়মাবলী 2010 অনুযায়ী যদি 40,000 বেশি আবেদনপত্র জমা পড়ে তাহলে কিন্তু প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে, এবং প্রাথমিক পরীক্ষাটি একাধিক ধাপে হতে পারে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল পরীক্ষা হবে এবং প্রাথমিক পরীক্ষাটি অবজেক্টিভ হবে। পরীক্ষাটা 5টা বিষয়ের ওপর সমান নম্বরের প্রশ্নপত্রে হবে। আরও একটা কথা বলে দিই যে এক্সামের ল্যাঙ্গুয়েজ কিন্তু, এখানে কিন্তু অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন করো, এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি থাকবে, তার সাথে ইংলিশ থাকবে। ঠিক আছে, হিন্দি অ্যান্ড ইংলিশে কিন্তু পরীক্ষার ভাষা ইংলিশ, হিন্দিতে এক্সাম ল্যাঙ্গুয়েজ থাকবে। আচ্ছা, তো দেখে নাও
যে প্রাথমিক পরীক্ষা বলা হচ্ছে, সেই প্রাথমিক পরীক্ষাটা কীরকম হবে, মানে দেখো, আর মূল পরীক্ষা মানে একটা প্রিলিমিনারি হবে, যদি 40,000-এর বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে প্রিলিমিনারি হবে, তারপরে মেন হবে, ঠিক আছে। মেন যেটাকে মূল পরীক্ষা বলা হচ্ছে, মূল পরীক্ষার ভিত্তিতে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী নামের বর্ণানুক্রমিক তালিকা A to Z তৈরি করা হবে, ঠিক আছে। মানে টপ টু বটম আর কি মেরিট লিস্ট তৈরি করা হবে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, A to Z প্যাটার্নে প্রাথমিক পরীক্ষার যেটা মানে সিলেবাস, সেটা বলা হচ্ছে যে কী থাকবে দেখো, সাধারণ জ্ঞান থাকবে, সাধারণ বিজ্ঞান এবং গণিত থাকবে, মানে এটা জিকে, পুরোপুরি এটা বলা হচ্ছে জিকে। এটা সায়েন্স, জেনারেল সায়েন্সের সাথে ম্যাথামেটিক্স থাকছে এবং মানসিক দক্ষতা যেটা, এটা হচ্ছে রিজনিং, ঠিক আছে। লজিক্যাল রিজনিং এই পার্টটা হচ্ছে মানসিক দক্ষতা, ওকে। কম্প্রিহেনশন আর লজিক, লিজিক্যাল আর মেন্টাল এবিলিটি, এটা হচ্ছে যে এই মানসিক দক্ষতা, এটাকে বলা হচ্ছে। আর ম্যাথ আর সায়েন্স থাকছে এবং জিকে থাকছে, ঠিক আছে। এই 3টে টপিকের ওপর হবে। টোটাল কোয়েশ্চেন 150টা থাকবে এবং বহু বিকল্পধর্মী, অর্থাৎ MCQ প্যাটার্নই হবে, অবজেক্টিভ হবে এবং MCQ হবে, ঠিক আছে। অবজেক্টিভ টাইপেরই হবে এবং MCQ হবে 150টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, অর্থাৎ 150 × 4, টোটাল কিন্তু 600 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। আর ভুল নম্বরের উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। টোটাল 150 কোয়েশ্চেন থাকবে, 600 মার্কস, 150 কোয়েশ্চেন, 4 নম্বর করে, 1 নম্বর হচ্ছে মাইনাস হবে সব ভুল উত্তরের জন্য। পরীক্ষার সময় থাকবে 150টা কোশ্চেনের জন্য 2 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আর যেটা বলা হচ্ছে যে মিনিমাম মানে ন্যূনতম অর্জন যোগ্যতা, ঠিক আছে। মিনিমাম মানে কত % নাম্বার পেলে তুমি পাস করবে সেটা বলা হয়েছে। যেমন অনারক্ষিত শ্রেণী, হ্যাঁ, আনরিজার্ভ, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 40% পেতেই হবে, সে মেল হোক ফিমেল হোক। আচ্ছা, এখানে আরও অনগ্রসর শ্রেণীদের 36% বা অত্যন্ত অনগ্রসর 34%, জাতি উপজাতি 32%, মহিলাদের জন্য যেটা আছে বিহারের মহিলাদের জন্য এটা সংরক্ষিত 32%, প্রতিবন্ধীদের জন্য 32%। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তাহলে খেয়াল রাখতে হবে যে 40%-এ কিন্তু পাস, অর্থাৎ 600 নম্বরের মধ্যে তোমাকে 240 নম্বর কিন্তু পেতেই হবে, 240 নম্বর পেতে হবে। অর্থাৎ 240কে যদি 4 দিয়ে ভাগ করি, তোমার হচ্ছে 60 কোয়েশ্চেন কিন্তু তোমাকে অ্যান্সার কারেক্ট করতেই হবে এবং মানে নেগেটিভ মার্কস বাদ দিয়ে সমস্ত 60টা কোয়েশ্চেন একদম ঠিক করতেই হবে। আচ্ছা, এবার পরীক্ষার ফিজের ব্যাপারটা দেখো, যেটা অনগ্রসর শ্রেণী আনরিজার্ভদের জন্য, ঠিক আছে, 540 টাকা ফিজ, ঠিক আছে, 540 টাকা ফিজ। আচ্ছা, বাদ বাকিগুলো তো এরকম ফিজের লিমিট আছে, মহিলাদের জন্য 135 টাকা, যেটা এটা হচ্ছে যে আনরিজার্ভদের যারা অ্যাপ্লাই করবে তোমরা আদার স্টেট থেকে 540 রুপিস অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজের অতিরিক্ত প্রক্রিয়াকরণ ফি, পরিষেবা কর সার্ভিস ট্যাক্স, প্রসেসিং ফি, এগুলো আলাদাভাবে দিতে হবে কিন্তু 540 ওপরেও কিন্তু আলাদাভাবে কিন্তু ফিজ থাকবে, প্রসেসিং ফিজ এবং সার্ভিস ট্যাক্স থাকবে, যে যেরকম গেটওয়ে অনলাইন পেমেন্ট গেটওয়েতে পে করবে সেই অনুযায়ী। কার্ড পেমেন্ট হতে পারে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিজ দিতে পারো। ফিজ দেওয়ার পরীক্ষার ফর্ম ফিল আপ তো চলছে 18 তারিখ থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত, এখানে এত তারিখ অবধি ফিজও দেওয়া যাবে। আর একবার অনলাইনে আবেদন আর পরীক্ষার ফি জমা হলে দিলে কিন্তু ফেরতযোগ্য নয় কোনো পরিস্থিতিতেই, ঠিক আছে। আচ্ছা, এবং সংরক্ষণের ব্যাপারটা এখানে বলে দিচ্ছে যে সংরক্ষণের দাবির জন্য রাজ্য সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আবশ্যক, কাস্ট সার্টিফিকেটের কথা এখানে বলা হয়েছে, কাস্ট সার্টিফিকেটের কথা এখানে বলা হচ্ছে। অনলাইন আবেদন ইনপুট কলামে সংরক্ষণ দাবি উল্লেখ না করলে সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না। বিহার রাজ্যের বাইরে বসবাসরত, ভালো করে এই পয়েন্টটা দেখো, বিহার রাজ্যের বাইরে বসবাসরত প্রার্থীরা বিহার রাজ্যের সংরক্ষণের দাবিদার হবেন না, অর্থাৎ পুরোপুরি UR হিসেবে অ্যাপ্লাই করতে হচ্ছে। আর সংরক্ষণের জন্য যারা সংরক্ষণে চাইবে তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ বিহারের হয়ে যারা পরীক্ষা দেবে তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বসবাসের প্রমাণপত্র তাদেরকে জমা দিতে হবে, যেটা হচ্ছে না জাতি প্রমাণপত্র এবং স্থায়ী ঠিকানা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, যারা রিজার্ভেশন নেবে, ওকে, তো এখানে এই কলামে এসবই লেখা আছে, এগুলো সম্পর্কে ডিটেলসে এইগুলোই লেখা আছে। আচ্ছা, এবার দেখো, এবার যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, যে একজন এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যে একজন প্রার্থী কেবলমাত্র একটি অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। যদি কেউ একাধিক আবেদনপত্র করেন বা একাধিক পদের জন্য আবেদন করেন তবে তা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে একটাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একটাই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই ভ্যালিড ইমেল ID এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা,
মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি মানে ভুল হয় তাহলে কিন্তু তার জন্য কিন্তু তুমি নির্দিষ্ট ইনফরমেশন নির্দিষ্ট টাইমে পাবে না, তার জন্য কিন্তু বিহার পাবলিক মানে বিহার স্টাফ সিলেকশন কমিশন দায়ী থাকবে না। আবেদন ফর্ম নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো সংরক্ষণ তো রাখতে বলছে ফর্ম ফিল আপ করার পর। অর্থাৎ আর পরীক্ষাটা অনলাইনে সিবিটি মোডে হবে এবং অফলাইন মোডেও হতে পারে, সিবিটি বা অফলাইন দুটোর মাধ্যম যে কোনো একটাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে যে এই যে সিলেকশন প্রসেসটা আরেকবার দেখে নাও, যে মেন তাহলে প্রিলিমিনারি এক্সাম হচ্ছে, মেন এক্সাম হচ্ছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, প্রার্থীদের দেখো অনলাইনে আবেদনের ডেটগুলো একবার দেখে নাও, তাহলে 18ই আগস্ট থেকে শুরু হচ্ছে, 17ই সেপ্টেম্বর অবধি চলবে। আর মানে ফিস জমা দেওয়ার শেষ তারিখ 17ই সেপ্টেম্বর, আবেদনপত্র পড়ানোর শেষ তারিখ 19শে সেপ্টেম্বর। আর অনলাইনে আবেদনপত্রে যেসব ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট এবং মার্কশিট। আচ্ছা, যারা বিএসসি বিসিএ এই সমস্ত করেছো তাদের ক্ষেত্রে তাদের মার্কশিট সার্টিফিকেট লাগবে। যারা বিহারের মানে রিজার্ভেশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা বিহারের এগুলো অ্যাপ্লাই করবে, এগুলো আমাদের এদের মানে আনরিজার্ভ ক্যাটাগরি বা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে বা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করলে এগুলো লাগছে না। ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আর ডিগ্রি মার্কশিট সার্টিফিকেটই শুধু দরকার, এছাড়া তো ফটো সিগনেচার এগুলো তো লাগবেই। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন করবে যে ওয়েবসাইট থেকে আরেকবার দেখে নাও, bssc.gov.in এই ওয়েবসাইটটা থেকে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশনটা শুরু হবে 18ই আগস্ট থেকে, ঠিক আছে। যে কোনো গ্র্যাজুয়েটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 40 ইয়ার্স। আচ্ছা, এবার দেখো তপবন স্টাডি সেন্টারে যেটা বলা হচ্ছে যে আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস হচ্ছে, এই আমাদের ক্লাস হচ্ছে এবং আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি তপবন স্টাডি সেন্টারে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে কোনো কোয়ারিজ থাকে তোমরা এই নাম্বারে ফোন করবে 8820022385 অথবা 9681026768 এই নাম্বার দুটোতে কল করবে। সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, অথবা প্রয়োজনে তোমরা দরকারে হোয়াটসঅ্যাপও আমাদের করে জিজ্ঞেস করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। আমাদের তপবন স্টাডি সেন্টারে একটা WBP KPর জন্য একটা ব্যাচ শুরু হয়েছে 3 মাসের জন্য, একটা ক্র্যাশ কোর্সের ব্যাচ অনলাইনে শুরু হয়েছে। তো এই ব্যাচটাতেও অ্যাডমিশন চলছে। একদম ফিস হচ্ছে 399 রুপিস, 399 টাকা, মাত্র 399 টাকায় এই ব্যাচটা চলছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যারা এই সমস্ত WBP KP পরীক্ষাগুলো দিচ্ছ, তারাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের ওই আগের যে নাম্বার বললাম এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এই ফর্মটা অবশ্যই যারা যারা এলিজিবল তারা ফিল আপ করো। আর এবং তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ।